নমস্কার, আবারও নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমার আজকের কবিতা পাঠে যে বইটি আমি বেছে নিয়েছি সেটি আমার চতুর্থ কবিতার বই, ভৌতিক নূপুর নির্জনে। বইটির প্রকাশক নান্দিমুখ সংসদ। এর প্রচ্ছদ করেছিলেন বিকাশ সরকার। আর বইটি প্রকাশের ব্যাপারে কবি ধীমান চক্রবর্তীর সক্রিয় সহযোগিতা ছিল। ভৌতিক নূপুর নির্জনে এর প্রথম কবিতা, কবিতার জন্মকথা। কণ্ঠস্বরের একটা সমস্যা তো বরাবরের জন্য আছেই, তার সঙ্গে আজ নয় কয়েকদিন ধরেই চলছে কিছু শারীরিক সমস্যা। তবু কবিতা পাঠের যে ইচ্ছা, তার থেকে নিজেকে নিবৃত্ত করতে পারলাম না। তাই যদি শোনা যায়, আশা করি শোনা যাবে। শুনলেই হবে, শোনা গেলেই হবে। শিল্পরূপের মানে কণ্ঠ পাঠজনিত, পরিবেশনজনিত কোনো শিল্পরূপ দিতে আমি অক্ষম। প্রথম কবিতার নাম কবিতার জন্মকথা। একঠোঙা শব্দ, এক মুঠো ছবি, সেকেন্ড প্রতি যন্ত্রণার শ্বাস, পারলে একাধ টুকরো সুখ, কিছু ধ্বনিময় উচ্ছ্বাস কিংবা বিলাপ, স্বপ্নের ভাঙা কাপ, কল্পনা কবিতার গ্লোব, এইসব যন্ত্রে ঢেলে সুইচ সক্রিয় করলে হর হর ঘর ঘর। তারপর জন্মদ্বারে পেতে দাও কবিতার খাতা। সেই সব কবিতারা পায়রা প্রতিম, ডাক বিভাগের নামে চলতি সব অভিযোগকে মিথ্যা প্রমাণিত করে পৌঁছে যায় রাষ্ট্রান্তরে। চতুর্দিকে গন্ধে তার নিষ্প্রাণ বাতাসকে স্বপ্ন ছবি হজম শেখায়। কবিতার ব্যাকরণে পা পিছলে হাড়গোড় ভেঙে খুব আর্তনাদ করে উড়ু ভাঙা দুর্যোধন কুল। যন্ত্রটি চালাতে গিয়ে দু একজন ইঞ্জিনিয়ার পৌঁছে যান সার্জিক্যাল ওয়ার্ডের বেডে। পরবর্তী কবিতার নাম জল জন্ম। তীব্র গণশব্দ থেকে হঠাৎ ভীষণ একা। জল জন্ম কেটে যায় নির্জনে। হাইড্রা কিংবা অ্যামিবার ডিএনএ খুঁজে হয়রান। অনুবীক্ষণের যন্ত্র জলতরঙ্গের হাতে মুছে গেছে। অবশেষে দোসর না পেয়ে স্বয়ং সময় আত্মহননে। একা আমি মহাকাব্য গড়ে উঠছে দেখি নিজে নিজে। প্রতি ছন্দে প্রতি ছত্রে শব্দে শব্দে যার, চোখের লবণ জল বুকের মোচড়। মানুষের খুলি ফাটে আগুনের শ্মশান নির্গুণে। অসংখ্য নাভিপদ্ম পড়ে আছে ছাইয়ের গাদায়। জাইলেম। চিঠি থেকে তুলে নেওয়া জাইলেম পথে আমার শিশুর যাওয়া আসা। সে আমাকে উপহার দেয়
নিউজ পেপার থেকে কেটে এনে অমিতাভ ছবি। আমি তাকে আলো জ্বালতে শেখাবার জন্য ডাকি দেশলাই মোমে। সে আমাকে নিপুণ শেখায় নেভানোর ঝুপ। আলো মুছে অন্ধকারে ভিন্ন এক শালক বিভাস। চিঠির মাধ্যমে তাকে সহজ পাঠের কথা বলে শৈশবে ধরে রাখতে চাই। একটি ইঁদুর নিয়ে সে আমাকে ঘোরাতে নিয়ে যায় জ্যোতিষ্ক লোকের তত্ত্বে। সূর্যকে সাক্ষী রেখে আমি তাকে পূর্ব দিক চেনাই যখন, সে আমাকে শালক সংশ্লেষ কণা সবিস্তারে ব্যাখ্যা করে মহাকাব্য থেকে। সে আমাকে শালক সংশ্লেষ কলা সবিস্তারে ব্যাখ্যা করে মহাকাব্য থেকে। পরের কবিতা গেলাসের জল। গেলাসের ভেতর থেকে জল বাইরে, গেলাসেরই কাঁধে হাত খোশ গল্পে। দুই প্রান্ত থেকে দুটি ঢিল, একটি গ্লাসে অন্যটি জলে। তাতে প্রথমটি চুরমার, দ্বিতীয়টি উচ্চতর দিকে। জল বড় নিয়মবিহীন, জল বড় পক্ষপাতহীন, উপচানো জলের নিয়ম। সাকারেরা আকার বিনা কল্পনার ফানুষ কেবল। জলের আকার নেই, দায়বদ্ধতা নেই গেলাসের কাছে। কাঁধে হাত খোশ গল্পে গোলাপ বাগান মমহক, না হলে গড়ান পথে সামুদ্রিক নেশা। রাজপথে গেলাসের টুকরো স্মৃতিকথা, ইতিহাস ক্রমশ স্ফটিক। জোয়ারের বিপরীতে মাটি হারাচ্ছে আমার পাকে। আমার নিজস্ব এক রমণীর মুখ, রেকাবি আকাশ পুরুষ বদলায়, লাশ পুরুষেরা স্টপেজে স্টপেজে। পাজোড়া হারাচ্ছে আমার দেহকে। আমার নিজেরই এক কবিতার গান সময়ের ঘড়ি নিয়ে পাথর লক করে ঝাঁপ। মাটি ট্রেন ভেঙে খান খান, রক্তে আর রক্তের জমিতে। শরীর হারাচ্ছে আমার হৃদয়ের গন্ধ লাগা মোম, হৃদয়ের গন্ধ লাগা মন। পরিগল্প। সে প্রচুর পরিগল্প জানে বলে চলচ্চিত্র তাকে নায়ক বানায়। নদী জল আসা যাওয়া করে তার পিছু পিছু। বর্ষার মেঘ আর মেঘ থেকে ভিন্ন মেঘে চিঠি চালাচালি। পরীর গল্পেরা নয়, গল্পের পরীরা একদিন নায়কের সম্মুখে। সে কাহিনী লেখকের লেখা নয়, পরিচালকেরা তার খবর জানত না, কিংবা অসাধ্য সাধনে কোনো ক্যামেরার ছিল না মাভই। নায়কের সামনে শুধু পরিনায়িকারা। নায়কের আত্মকথা শুনেছিল একদিন মুখ ও বধির এক ফাঁসির আসামি। মরতে পারবে বলে যার গর্ব ছিল অনুচ্চারিত। স্বপ্নের বানান নিয়ে বিস্তর খাটাখাটি করে তার বোধোদয় হলো, আলো প্রায়শই বলে অসত্য ভাষণ। শব্দের নুপুরে। চেয়ারে অনবকাশ চুপ, ভৌতিক নুপুর নির্জনে কান্নাকে কিভাবে কাঁদে। উঠোনের মাঝে পুকুরের শ্যাওলা গান, হাঁসের পালক আর বাতাসের মুখ চেপে কথাবার্তা। চেয়ারের ছায়াগুলি
আজকাল এক এক রকম ফিসফাস নিয়ে তারা নিজেদের চরিত্রে রং। নূপুর শব্দেরা মালাঞ্চলে নির্জনকে শূন্যের পোট্রেটে। লাল ফিতে মেয়ে তুমি, গান ঠিকানায় কত জল। গান পোষা মথ যারা, শরীরে পোশাক। আকাশের আমন্ত্রণে তারা স্বপ্ন চোখে জলের ঝাপট। যদিও বস্ত্রহীনতার সব বিচিত্র পোশাক কবিতার আলমারি ঠাসা। মরা জন্ম। ওরা দুজনে আসলে একজন। দাড়ি ও গোপ কামানো একটি মডেল, অন্যটি আপেল প্রিয়। ঝুরি অভিজ্ঞতা লব্ধ বটের পাঁজরে ব্রাহ্মী ও খরষ্টি নীতি কফিন পেরেকে। দুজনেই বসে পাশাপাশি আরাম চেয়ারে, স্বপ্নে নীল জল আলো। বিবস্ত্রা নারীর দেহে তরঙ্গের গাঁজা, বটের শিকড়ে কীট পিয়ানোর বুক চিরে। ভালোবাসা মুঠো মুঠো খায়। দুজন ক্ষুধার্ত লোক লোহা খায়, কয়লা খায়, রেডিয়াম খায়। বটের শরীরে আপাদ মস্তক সাদা চাদরের কথা, সূর্যগ্রহণের কথা, লোকের দোকানে পূর্ণ গ্রাস। খেয়ে উঠলে দুটুকরো লোক জোড়া লাগে, মড়কের ভদ্রস্থ বিনয়। রহ নিস্তব্ধতা, যেরকম ছিলে এতদিন, রহ হিমোগ্লোবিনে। প্রোটোপ্লাজমের মধ্যে রহ, দিলখুশ বিক্রেতার হাতে। মা ঐরাবতের চোখে থেকে নিজেকে স্বাস্থ্যবতী করো। কবরে, শ্মশানে, গোরস্থানে হাঁটু মুড়ে প্রার্থনাকে বিনয় শেখাও। জন্মান্তরে কোনো পদ্মকে ছাত্রের মতো পেলে শিখিও পাপড়ি মেলে ধরা, অরবে ও অনভিমানে। প্রিয় বন্ধু নিস্তব্ধতা, হাত মেলে মননের সদ্যজাত বোধকে শেখাও কিভাবে দহনবিহীন আগুন হওয়া যায়। পাঠক্রমে ঢুকে যাও মহাপরিনির্বাণ থেকে জন্মতক। শুধু একদিন প্রয়োজনে যেন ভেঙে পড়তে পারো, সেই অবকাশটুকু জলস্থলে ক্রোমোজমে ভোমরা প্রাণ রেখো সচেতনে। ঘোড়া বিষয়ক। বাঁকুড়ার ঘোড়া বিক্রি করতে এসে জনৈক জন মানুষ ও বনের মধ্যে যৌন মিলনের প্রস্তাবে। ঝুড়ি থেকে ঘোড়ারা তখন পরস্পরে প্রেম ভালোবাসা নিয়ে মগ্ন হয়ে ওঠে। একটি পুরুষ ঘোড়া কিনে নিয়ে যায় এক শহরের মেয়ে। তখন বৃষ্টির জলে গাছেদের চুল বাঁধাবাঁধি আর লালসার চুম্বনে লাল। বাঁকুড়ার ঘোড়া কিনে তাতে আমি বীর বাহাদুর, যুদ্ধে যাব বলে খুব ঘুমের বিরুদ্ধতা করি। ফেরিওয়ালার বুকে কামানের তৎপরতা জাগে। যৌনাচার ও যুদ্ধরীতি পরস্পরে অভেদ অন্বয়। পার্কারের চিঠি নিয়ম। এই পার্কার কলমটা দিয়ে আমি তাকে এমন একটা চিঠি লিখতে পারি যেটা ডাক বাক্সে ফেলতে হবে না, কোনো মেসেঞ্জার পায়রারও দরকার হবে না, বা কোনো মেঘদূত। এই কলমের ভাষা অক্ষরে এত কম জটিলতা থাকবে, তাতে যে কেউ বুঝতে পারবে যে বোঝাটা কত সহজ ব্যাপার, এবং তাকে আঁকড়ে থেকে কত মহাপুরুষও জীবাশ্ম হয়ে যান। সরকাটির আত্মজীবনী থেকে এই পার্কারের বায়োডাটা পর্যন্ত কোল্ড ক্রিম
বা ট্যালকম পাউডার ব্যবহারের এমন কতগুলো নিয়ম আছে যেগুলো ভাঙলেই ফর্মুলার সৃষ্টি হবে, যা এ সময়ে নেহাতি অপ্রয়োজনীয়। প্রেমের ম্যাচ। চোখে চোখ ঘটে প্রায়শই, তবু কারো ঠোঁট নড়ে না কখনো। অন্য আরও সাদা কালো ছোট বড় টেরা বেঁকা চোখ ছড়িয়ে ছিটিয়ে স্লিপে, গালিতে, সিলি পয়েন্ট বা থার্ড ম্যানে। মিড অফ থেকে অন্য এক চোখ জোড়া ঘাপটি ক্যাচের অপেক্ষায়। উইকেটে থাকা চোখ জোড়া এইসব লক্ষ্য রাখে, ইনিংসকে দীর্ঘতর করে, আর দুজনারই পার্সোনাল ক্যামেরায় ছবি কথা বলে। ম্যাচ শেষ হলে মাঠ ফাঁকা হয়ে যায়। ফাঁকা মাঠে এক মনে কবিতার রসে তখন কবিতা তার শব্দের চেহারা ফেলে প্রেম হয়ে ওঠে। প্রেম বনাম বিবাহ। বাগিচা স্বপ্ন থেকে উঠে এসে ভদ্রস্থ হলো সিঁদুরের প্রেম। যিনি সিঁদুর মালিক তিনি বলিষ্ঠ হাতে দাড়িপাল্লা সহ সিঁদুর, আলতা, শাঁখা, মঙ্গলসূত্রগুলি বাটখারা একদিকে, অন্যদিকে রক্ত, মাংস, স্তন, যোনি, জরায়ু ও ডিম্বাণু প্রেমহীন। ম্যারেজ রেজিস্ট্রি অফিস থেকে কন্যাদানের স্বর্ণপত্র, ঠাকুর মন্দির হয়ে এসে সানাই বাজায় প্রীতিভোজে, মুখে হাসির উচ্ছ্বাস, দুর্নিবার প্রেমিকার গলার রত্নমালা থেকে চ্যুত আলোর নিচে আলো ছায়ার অন্ধকারে একটি মুখ মুছে যাচ্ছে। ক্যামেরার ছবিতে অস্থিমাংসের বিভিন্ন মডেল আর অভিভাবকের আয়োজনে আমি। কবির চোখের ভেতর তখন পুড়ছে দৃষ্টিকেন্দ্র, পুড়ছে কাঁচা বাঁশি, পুড়ছে যন্ত্রণা কিশোর আর কিশোরীর প্রত্যয়ী সাহস। ইঞ্জিনিয়ারিং শাস্ত্রের বিবর্তন। ফাঁকা বাড়িটার চারপাশে এখন আকাশ, শুকনো শালপাতা মাটির দিকে। পোস্টম্যানের বেল প্রতিদিন নীরবতা ফাঁক করে ফেলে যায় বিভিন্ন ভাষাবর্ণের বিন্যাস। ইথিওপিয়ার সুমিষ্ট মুখের হাসিটি পুজোর ছুটিতে বন্ধুর বাড়িতে গোয়ার সি বিচে। সে তাকালে টের পাওয়া যায় দীপিকা কৈরালার গোলাপ বিস্ময়। ঘানা, বাংলাদেশ, ভারত ও কোরিয়ার ছেলেমেয়েদের প্রেমে ইঞ্জিনিয়ারিং শাস্ত্রে কিছু বিবর্তন ঘটে এবং পোস্টম্যানের স্বাস্থ্য ভালো হলে অধ্যাপকরা খুশি হন এবং ঘুমাতে যান মুসান্ডার নিচে। একটি শ্বেতপত্র। ডাকটিকিটের হরিণ আর টাকার ভেতর রং চেকনাই হরিণ, উভয়ের মধ্যে কৌলিন্যগত তফাৎ থেকেই বিচার্য হয়ে ওঠে আকাশের তাৎপর্য। যেমন একদিন এক হরিণের পিছনে দৌড়াতে দৌড়াতে এক রাজা এক তপকুমারীর রূপসুবাসে হতচৈতন্য। হরিণের অনুষঙ্গে খাদ্যখাদকের সম্পর্ক জেরে বাঘ। পোস্টকার্ডের নির্দিষ্ট জায়গা থেকে একদিন মহাত্মা গান্ধীকে তাড়িয়ে হাজির হন মহাত্মাজি এবং বাঘ আমলাদের চোখে একই বলে। আবার পড়ি। হরিণের অনুষঙ্গে খাদ্যখাদকের সম্পর্ক জেরে বাঘ। পোস্টকার্ডের নির্দিষ্ট জায়গা থেকে একদিন মহাত্মা গান্ধীকে হারিয়ে হাজির হন মহাত্মাজি এবং বাঘ আমলাদের চোখে একই বলে একদিন টাকার নোট থেকে হরিণেরা পালিয়ে যায়। জাল ডাকটিকিট
এবং জাল টাকার ভেতরেও মহাত্মাজি। হরিণ ও বাঘ উভয়েই এখন এক ঘাটের জলে। আর একটি কবিতা পড়ি, চোরাই দুতি। পড়তে অসুবিধে হচ্ছে, অনেকবার ভুল হলো, অনেকবার বাক্যগুলোকে রিপিট করলাম, কিন্তু কি করা। চোরাই দুতি। প্রকাশিত গোপনতা নিয়ে তুমি কৃত্রিম আমজাদ খান। আর কতদিন এই জলজ অঙ্গারে মেকি প্রভাব বিচ্ছুরণে থাকবে হীরকের রাজা। গ্যাস বেলুনেরা উঠে গেছে দৃষ্টির বাইরে, তোমার দুহাত অন্তহীন ভেবে তারা যাত্রা করছে। ফেটে গিয়ে টের পাবে রক্ষকের ক্ষমতার সীমাবদ্ধতা। কাকের মতন কোনো সত্যভাষী পাখি ফাটা বেলুনের টুকরো নিয়ে রাষ্ট্র করে দেবে। এই পরিবেশ যারা দূষিত করেছে তাদের নিয়ন্ত্রক তুমি, এক কালো সুতো লাটাই হাতে। প্রকাশিত গোপনতা প্রকাশিত হলে, সালফার ডাইঅক্সাইড শনাক্ত হলে তোমার নতুন জামা প্রয়োজন হবে। সেই অবসরে একগুঁয়ে গন্ডারেরা খড়ির গণ্ডির সীমা পার হয়ে এসে খড়গ ব্যবহারে মেতে উঠতে পারে। নমস্কার, ক্ষমা করবেন